গল্প দ্বিতীয় কন্যা সন্তান। তীব্র প্রসব বেদনার পর যখন সুরভি একটি কন্যা সন্তানের জন্ম দিল, তখন নার্স ম্লান স্বরে বলল, আপনার মেয়ে হয়েছে। শুনেই সুরভির মুখে প্রশান্তির ছায়া নেমে আসে। সুরভির মনে পড়ে গেল প্রসবের জন্য হাসপাতালে আসার সময় পাশের বাড়ির রাধা মাসিমা বলছিলেন, তোমার তো এক মেয়ে আগেই আছে, এবার একটা ছেলে নিয়ে বাড়িতে এসো। রাধা মাসিমার কথা শুনে সুরভি শুধু হেসে উঠেছিল। নিজের ইচ্ছায় যদি মেয়ে বা ছেলেকে জন্ম দেওয়া সম্ভব হতো, তাহলে কি একজন নারীকে এত কষ্ট সহ্য করতে হতো? আর যদিও তা সম্ভবও হতো, সুরভি ছেলেকে নয় বরং মেয়েকেই জন্ম দিত। কেন জানি না সবার এত ছেলেরই আকাঙ্ক্ষা থাকে কেন। আর এই রাধা মাসিমা কত অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন। তারপর নিজের দুই ছোট ছোট ছেলেকে পড়াশোনা করিয়ে মানুষ করে তুলতে নিজের গোটা জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। কিন্তু আজ এমন অবস্থা হয়েছে যে একই শহরে থাকলেও দুই ছেলে তাদের স্ত্রীদের নিয়ে আলাদা বাড়িতে থাকে। এত কষ্ট সহ্য করার পরও মাসিমা আমাকে বলেন, আর একটা ছেলে হলে তোমার মেয়ে গুঞ্জনের খেয়াল রাখবে, তোমার বৃদ্ধ বয়সে তোমার ভরসা হবে। তারপর সুরভি নিজের কথা ভাবতে লাগলো। 3 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিল সে। বাবার পরিচিতি ছিল একজন বিশিষ্ট মানুষ হিসাবে। 4 জন সন্তানকেই তিনি উচ্চশিক্ষা দিয়েছিলেন। পড়াশোনার বিষয় বেছে নেওয়া হোক বা বিয়ে করার সিদ্ধান্ত, মা বাবা কখনোই তাদের সন্তানদের ওপর নিজেদের মতামত চাপিয়ে দেননি। বর্দা মনোময় ডাক্তার হয়ে দুবাই চলে যান এবং 1 বছর পরেই ভিন্ন জাতের এক মেয়েকে বিয়ে করে। মা বাবা জাতপাতের মধ্যে বিশ্বাস করতেন না, তাই তারা আনন্দের সঙ্গেই নতুন বৌমাকে সম্মান ও স্নেহ দিয়েছিলেন। বৌদির পুরো পরিবার দুবাইতেই থাকতো, তাই ধীরে ধীরে বর্দারও বাড়ি ফেরা নিয়ে আগ্রহ কমে যেতে থাকে। সেই বর্দা যিনি একসময় পুরো পরিবারকে অফুরন্ত ভালোবাসায় ভরিয়ে দিতেন, ধীরে ধীরে পরিবারের জন্য এক অপরিচিত মানুষ হয়ে ওঠে। মেজদা বিনয় যখন ইঞ্জিনিয়ার হলো তখন 1 বছর নিজের দেশে চাকরি করছিল, কিন্তু তারপর সেও বিদেশে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠল। আমাদের মা মেজদার পছন্দের মেয়ের সঙ্গেই তার বিয়ে দিল, আর বিয়ের পরপরই মেজদাও দুবাই চলে গেল। বর্দা তো আগেই বাড়ি আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল, শুধু দুর্গাপুজোর সময় ফোনে সবার খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্ব শেষ বলে মনে করত। এখন মেজদাও বৌদির সঙ্গে বছরে 1 মাসের ছুটিতে ভারতে আসে, তবে বেশিরভাগ সময় অন্য শহরে থাকা তার শালাশালিরা আর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেই কেটে যায়। কষ্ট করে 1-2 দিনের জন্য অতিথির মতো নিজের বাড়িতে আসতো। বৌমারা তো যাই হোক পরের রক্ত ছিল, কিন্তু নিজের 2 ছেলের এই রকম ব্যবহার, সম্পর্কে দূরত্ব দেখে মা ভেতরে ভেতরে ভেঙে পড়তে লাগলো। এই মানসিক যন্ত্রণার কারণেই মায়ের উচ্চ রক্তচাপের সঙ্গে সঙ্গে হৃদরোগও ধরা পড়ল। এই সময় সুরভির বিয়েও ঠিক হয়ে যায়। 2 দাদা বৌদি বিয়ের মাত্র 2 দিন আগে এসেছিল, আর বিয়ে শেষ হতেই চলে গিয়েছিল। তাদের এই আচরণে ছোট ভাই সুজয় এতটাই আঘাত পেয়েছিল যে সে সিদ্ধান্ত নিয়েছিল বিয়ে করবে না। বিয়ের পর সুরভিও নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়ল এবং এক ছোট্ট কন্যার মা হয়ে উঠল। বাবাও তখন অবসর গ্রহণ করেছিলেন। ছেলে বৌমার ব্যবহারে মাকে দেখে বাবাও দুঃখে দিন কাটাতে লাগলেন। সবচেয়ে ছোট দাদা সুজয় ডাক্তার হয়ে স্থানীয় হাসপাতালে চাকরি শুরু করে। মায়ের অসুস্থতার কথা বলে সুরভি ও তার স্বামী সৌরভ শেষমেশ সুজয়কে বিয়েতে রাজি করিয়েই ফেলল। অগণিত ডাক্তার মেয়ের প্রস্তাব এড়িয়ে সুজয় শ্রদ্ধার মতো মেয়েকেই বিয়ে করল। সব কিছু ঠিকঠাক চলছিল। বিজয়া দশমীর সময় বর্দা ফোন করল। ফোনটা ছোট বৌদি শ্রদ্ধা তুলেছিল। বর্দা শ্রদ্ধাকে বলল, সুজয় ডাক্তার হয়ে সেখানকার একটা মামুলি সরকারি চাকরি করছে, দুবাইতে অনেক টাকা আছে, ওকে বলো এখানে এসে চাকরি করো। তখন থেকে শ্রদ্ধার সুজয়ের মধ্যে মন কষাকষি শুরু হলো। সুজয় বিদেশে যেতে রাজি না, আর শ্রদ্ধা এখানে থাকতে চাইছিল না। বাড়িতে একজন কাজের মেয়েও আসতো, যে ঝাড়ু পোছা, বাসন মাজা আর কাপড় ধোয়ারও কাজ করত। এমনকি সে রুটি পর্যন্ত বেলে দিত। কিন্তু শ্রদ্ধার অভিযোগ ছিল তার 2 ভাসুরজায়েরা বিদেশে আরামে দিন কাটাচ্ছে, আর সে সুজয়ের বাবা মা ও তাদের আত্মীয়স্বজনের সেবায় নিজেদের জীবন পিষে দিচ্ছে। ঘরে বাড়তে থাকা অশান্তি দেখে মা নিজের বুকে পাথর রেখে সুজয়কে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে দিল। মন খারাপ নিয়ে সুজয় শ্রদ্ধাকে নিয়ে দুবাই চলে যায়। সেখানে পৌঁছানোর 1 বছর পর সুজয় মা বাবাকে দুবাইতে ডেকে নেয়।
মা বাবার দুবাই যাওয়ার পর সুরভি ও তার স্বামী সৌরভ এই ভেবে নিশ্চিন্ত হলো যে ছেলে বউ ও নাতি নাতনির সাথে থাকলে এবার মা বাবার মন ভালো হয়ে যাবে। কিন্তু 3 মাস পর যখন মা বাবা দুবাই থেকে ফিরে এলো, তাদের মুখ দেখে খুব দুর্বল এবং অসহায় মনে হলো। মা জানালো যে সেখানে 3 ছেলে আলাদা আলাদা ফ্ল্যাটে থাকে। ছেলেদের কাজের কারণে কোনো সময় নেই। প্রথমে তারা সমস্ত মালপত্র বড় ছেলের বাড়িতে নিয়েই উঠেছিল, কিন্তু বড় বউ 3-4 দিন পরেই তাদের মেজ ছেলে বিনয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। আর ছোট বউ শ্রদ্ধা তো তাদের সেখানে আসার সাথে সাথে শরীর খারাপের নাম করে সারাদিন শুয়ে থাকতো। 2 পুত্রবধূর বাড়িতে তাদের অবস্থা অযাচিত অতিথির মতো হয়ে গিয়েছিল। বউরা শাড়ি সালোয়ার ছাড়া অদ্ভুত দেখতে কাপড় পরে ঘুরে বেড়াতো বাড়িতে। বাবা লজ্জায় ঘর থেকে বের হতেন না। মা বাবাকে পুরনো যুগের মানুষ বলে বৌমারা তাদের খুব হাসি ঠাট্টা করত। একদিন বড় বউ মাকে শুনিয়ে মেজোজাকে বলছিল, এখানে থাকার অভ্যেস হয়ে গেছে, যে কারণে কলকাতার শ্বশুরবাড়িতে তো অদ্ভুত অসুবিধা অনুভব হয়। মেজবউ এরপর আরও তীক্ষ্ণ মন্তব্য করে বলল, আমি তো কখনো ওই বাড়িতে থাকার কথা ভাবতেই পারি না। এছাড়াও আরও অনেক ছোট ছোট ব্যাপার ছিল যা শুনে সুরভির মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। এখন সুরভি নিজে সময়ে সময়ে মা বাবাকে দেখতে চলে আসতো। একদিন বাবা বলল, মা রে, তুই নিজের সংসারের দায়িত্ব পালন করার পাশাপাশি আমাদেরও রোজই প্রায় দেখতে আসিস। আমি আর তোর মা আর কতদিনই বা বাঁচব? আমাদেরও তো বয়স হলো, আর তোর দাদা বৌদিরা কেউ এই বাড়িতে থাকবে না, তাই আমি এই বাড়ি তোর নামে লিখে দিতে চাই। সুরভি সঙ্গে সঙ্গে বলল, না বাবা, আমার বাড়ি বা টাকা কিছুই চাই না, এসব দাদাদের নামেই লিখে দাও। আমি চাই না যে সম্পত্তির কারণে ভাই বোনেদের মধ্যে সম্পর্ক খারাপ হোক। তোমাদের দেখাশোনা করা আমার কর্তব্য। আজকাল ছেলে মেয়ের মধ্যে আর কোনো পার্থক্য নেই। একদিন হঠাৎ বাবার ফোন এলো। বলল, তোর মার শরীর খুব খারাপ হয়ে গেছে, আমি তোর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুই সৌরভের সঙ্গে হাসপাতালে চলে আয়। কিন্তু বিধাতার অন্য কিছুই মঞ্জুর ছিল। চৌরাস্তার কাছে মা বাবার গাড়িটাকে একটা ট্রাক পেছন থেকে ধাক্কা মারে, আর মা বাবা কোনো কিছু বোঝার আগেই চিরদিনের জন্য জীবন সংক্রান্ত সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেয়ে চলে গেল। তাদের বেদনাদায়ক মৃত্যুর খবর পেয়ে 3 দাদা বাড়িতে পৌঁছালেন এবং সুরভির পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। সুরভি দেখল 3 দাদার মুখে মা বাবার প্রতি তাদের দায়িত্ব না পালন করতে পারার আফসোস ছিল, কিন্তু এখন এর আর কি লাভ? শ্রাদ্ধ শান্তি হওয়ার পর যখন উকিল সাহেব জানালেন যে উইল অনুযায়ী মা বাবার মৃত্যুর পর এই বাড়িটি শহরের একটা বৃদ্ধাশ্রমের কাছে চলে যাবে, তখন 3 বই অবাক হয়ে গিয়েছিল। তারা একসঙ্গে বলল, সুরভি, যদি তুমি এই কথা জানতে তবে মা বাবাকে এই বাড়ি দান করার ভুল থেকে রোধ করতে পারতে। এত ভালো কলোনিতে 1000 গজ জায়গায় এত বড় বাড়ি দান করা পুরোপুরি পাগলামি। এই কথা শুনে সুরভির মধ্যে লুকিয়ে থাকা ক্রোধ বেরিয়ে আসে। সে উত্তর দিল, যখন মা বাবা জীবিত ছিল তখন তোমরা 3জনের মধ্যে কেউ বাবা মায়ের সঙ্গে কিছুদিনের জন্য থাকতে রাজি ছিলে না। বাবা মায়ের অনেক আশা ছিল ছেলে বউদের নিয়ে কিছুদিনের জন্য হলে একসাথে থাকবে। আর মেজ বৌদি, মা তো বলেছিল যে তোমার এই বাড়িতে থাকতে দম বন্ধ হয়ে আসে। তোমাদের এই মহান ভাবনাকে সম্মান জানিয়ে তবেই তো বাবা মা এই বাড়ি বৃদ্ধাশ্রমে দান করে গেছেন। সুরভির এই কঠোর সত্যর সামনে 3 বৌদির মুখে যেন তালা লেগে যায়। 3 দাদা বৌদি ফিরে গেলেন। কি বেদনাদায়ক অবস্থা ছিল সুরভির কাছে। 3জন দাদা বৌদি থাকা সত্ত্বেও মা বাবার মৃত্যুর পর সুরভির পিতৃকুলের এমন একজনও রইল না যার সঙ্গে সে নিজের জীবনের সুখ দুঃখ ভাগ করে নিতে পারে। যদিও তার স্বামী সৌরভ তাকে খুব ভালোবাসে, তাকে কোনো কিছুর অভাব হতে দেয় না, তাদের একটি আদুরে কন্যাও আছে, কিন্তু তবুও মাঝে মাঝে সুরভি ভাবত, ঈশ্বর যদি তাকে একটা বোন দিতেন যার সঙ্গে সে নিজের মনের সব কথা খুলে বলতে পারত। ভবিষ্যতে ওর মেয়ে গুঞ্জনের অবস্থাও যেন সুরভির মতো না হয়। এই কারণেই সুরভি তার দ্বিতীয় সন্তানও মেয়ে হোক তাই চাইতো। আর আজ তার সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। পুরনো কথা মনে করতে করতে কখন যে সুরভির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল ও নিজেই জানতো না। ঠিক তখনই এক নার্সের ডাকে ওর ধ্যান ভাঙল। নার্সটি সুরভির দিকে ইশারা করে আর এক নার্সকে বলছিল, বেচারির আবার মেয়ে হয়েছে, দেখো তাই কেমন
করে হাউমাউ করে কাঁদছে। নার্সের কথা শুনে সুরভি হেসে ফেলে। সুরভি বলল, কে বলল মেয়ে হয়েছে বলে আমি কাঁদছি? বরং আমি দ্বিতীয়বার মেয়ের মা হয়েছে বলে আনন্দে কাঁদছি। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।